হোমিওপ্যাথি থেকে। আসসালামু আলাইকুম। যাদের ক্যামেরা এবং মাইক অন আছে তারা একটু বন্ধ করেন প্লিজ। তাহলে আজকে আমরা বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি বইটা থেকে আবার শুরু করব। গতদিন কিন্তু আমরা যেটা আলোচনা করেছিলাম আপনারা অনেকেই ছিলেন বা অনেকে ছিলেন না। এই বইটা আমরা ওই দিন পড়েছিলাম, কতটুকু মনে আছে কারণ কেউ বলতে পারবেন? আমরা সম্ভবত ওষুধ প্রুভিং পর্যন্ত পড়ছিলাম নাকি? আপনার রেসপন্স জি স্যার। আচ্ছা, তাহলে প্রুভিং বলতে কি বোঝায়? একজন হাত তুলবেন তারপরে বলবেন। প্রুভিং, হ্যাঁ, মাহফুজুর রহমান বলেন আপনি। কেউ হাত তুলেছিলেন না নাকি? মঈনুদ্দিন, আপনি বলেন। জি, প্রুভিং হচ্ছে স্বাস্থ্যবান মানুষের উপর ঔষধ প্রয়োগ করে তার শারীরিক ও মানসিক যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে প্রুভিং। আচ্ছা। তারপরে আরেকজন হাত তুলেছেন, আসাদুজ্জামান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাভাবিক দৃষ্টিতে যেটা হলো প্রমাণিত বিষয়টাই, বাংলায় যদি বলি যে কোনো গবেষণালব্ধ কোনো বিষয় নিয়ে যদি যেটার উপর গবেষণা করা হয়, যে বিষয়ের উপর গবেষণা করা হয়, সেইটা প্রমাণ করার জন্য যেসব ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়ালস নেওয়া হয় এবং সেটা দিয়ে যদি অ্যাকুরেট ভাবে আমি যেটা চাচ্ছি সেইটার সাথে সেইটা যদি মিলে যায় তাহলে বলা সেটাকে প্রবীণ বলে। যেমন আমি যদি যক্ষার কথা বলি, যক্ষার রোগের জন্য যক্ষা জীবাণু নিয়ে হয়তো আমি টেস্ট করা শুরু করে দেখলাম যে হ্যাঁ, এটা যদি শরীরে প্রয়োগ করা হয় তাহলে আমার যক্ষার আবির্ভাব হতে পারে এবং সেটা পরে ওই ওষুধ প্রয়োগ করে যক্ষা ভালো হয়ে যেতে পারে। এইরকম আমার কাছে মনে হয় স্যার। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। এখন পারফেক্টলি উত্তর আসে নাই। একজন কেউ গতদিন আলোচনা করেছিলাম, গতদিনের ক্লাস থেকে কেউ একজন বলতে পারবেন? মুক্তারুজ্জামান, জি আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। একটা হচ্ছে একটা ওষুধ একটা সুস্থ মানুষের শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করার ফলে যেসব রোগের সৃষ্টি হয়, মানে যেসব রোগের লক্ষণ দেখা যায়, ওগুলো লিপিবদ্ধকরণ করাটাই হচ্ছে প্রুভিং। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর মাসুম বিল্লাহ, আপনি হাত তুলেছিলেন, একটু বলবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমার কাছে মনে হয়েছে যে সুস্থ মানুষের শরীরে স্থূল মাত্রায় কোনো ওষুধ প্রয়োগ করলে যে ধরনের মানে ইয়েগুলো
লক্ষণগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় ওষুধের লক্ষণ, এবং এইটার পুরো প্রক্রিয়াটাকে বলা হয় প্রুভিং। জি, রাইট। আসাদুজ্জামান, আপনার বলছেন, আপনার কথা তো শুনলাম। আচ্ছা, তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে এই যে একজন বলছিলেন স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান বলতে কি? স্বাস্থ্যের সঙ্গে আমরা পরে পড়বো এখান থেকে। স্বাস্থ্যবান ঠিক না, সুস্থ। ঠিক আছে, সুস্থ মানব দেহে, সুস্থ মানব দেহে প্রুভিং বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে এটাকে বলে অ্যাকচুয়ালি ড্রাগ প্রুভিং। ঠিক আছে, ড্রাগ প্রুভিং হচ্ছে আপনার মানে একটা ওষুধকে সুস্থ মানব দেহে একটা ওষুধকে হোমিওপ্যাথিতে প্রুভিং করা হয়। প্রুভিংটা হচ্ছে যে ওই ওষুধ বলতে কি, আমি ওই দিন বলছিলাম ওষুধ বলতে একটা বিষাক্ততা, তাই না? ওষুধ বলতে একটা বিষক্রিয়া। ঠিক আছে, যেসব ভেষজ ঔষধ, এই বিষয়গুলো কিন্তু আমি ওই দিন বলেছিলাম। ঠিক আছে, যে কোনো জিনিস দিয়ে ওষুধ হয় না, তার মধ্যে ঔষধি গুণ থাকতে হয়। সেই ঔষধি গুণটার প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সে কোনো জৈব সত্তায় সে কি করতে পারে, বিকৃতি ঘটাতে পারে। এটা হচ্ছে ঔষধ হওয়ার একটা প্রধান গুণ। ঠিক আছে, আরো অনেকগুলো আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যেই বস্তু কোন সুস্থ মানুষের মধ্যে বা কোন জৈব সত্তার মধ্যে, সেটা মানুষও হইতে পারে, প্রাণীও হইতে পারে, এগুলার মধ্যে যেই বস্তুটা কোনো বিকৃতি ঘটাতে পারে, কোনো আপনার ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটাতে পারে বা মেন্টাল পরিবর্তন ঘটাতে পারে, সেটা হচ্ছে একটা ঔষধি গুণ সম্পন্ন ভেষজ। এই ভেষজগুলা বিভিন্ন প্যাথিতে ব্যবহার করা হয়। প্রায় বলা চলে যে সমস্ত প্যাথিরই ভেষজের উপাদান প্রায় একই রকম। কথা বলছেন, এলোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, ইউনানি ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, এর মূল উপাদান ভেষজ। সেই ভেষজ দেখা যাচ্ছে যে একই হয় অনেক। ঠিক আছে, একই হয়। হম এই ভেষজ গুলা আপনার একই হলেও এক একটা প্যাথিতে সেই ভেষজের ব্যবহার এবং ওষুধ প্রস্তুত প্রণালী ভিন্ন ভিন্ন হয়। হোমিওপ্যাথিতে বা প্রত্যেকটা প্যাথিতেই একটা ঔষধ আপনার প্রস্তুত করার পরে সেই ওষুধটা ঠিক কিভাবে কাজ করে সেইটা বোঝার জন্য এই ওষুধটার ক্ষমতা কতটুকু, ওষুধটার সাইড এফেক্ট কি, ওষুধটার বৈশিষ্ট্য কি, সে কি কি লক্ষণ উৎপাদন করতে পারে, এই বিষয়গুলো বোঝার জন্য প্রত্যেকটা প্যাথিতেই প্রুভিং করা হয়। প্রুভিং বলতে পরীক্ষা নিরীক্ষা করা হয় ওই ওষুধটাকে। এক কথায় আমরা বলতে পারি পরীক্ষা। ঠিক আছে, ওষুধ পরীক্ষণ। ঠিক আছে, প্রুভিং বলতে বোঝায় ঔষধ পরীক্ষণ। ঠিক আছে, এই পরীক্ষা করার সময় সেই ওষুধটা শুধু হোমিওপ্যাথিতে যেটা করা হয়, সুস্থ মানুষ, একজন বলছিলেন সবল না, সুস্থ অর্থাৎ নিরোগ একজন ব্যক্তির উপরে এই ওষুধটা স্থূল মাত্রায়, মানে খুব স্বল্প পরিমাণে, মানে এতটুক পরিমাণ দেওয়া হয় যার সাইড ইফেক্টে তার উপরে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। খুবই অল্প পরিমাণে তার উপরে প্রয়োগ করা হয়। প্রয়োগ করলে সেই ওষুধটা তার সেই ব্যক্তির ভেতরে কি কি ধরনের লক্ষণ, সেটা হইতে পারে শারীরিক, সেটা হইতে পারে মানসিক, সেটা হইতে পারে আবেগীয়, কি কি লক্ষণ প্রকাশ করে, সেই জিনিসটাকে বলা হয় প্রুভিং। ঠিক আছে, শুধু হোমিওপ্যাথিতে ডিফারেন্স হচ্ছে, হোমিওপ্যাথিতে শুধুমাত্র মানুষের উপরে প্রুভিং করা হয়, আর অন্য কোনো প্যাথিতে এটা মানুষের উপরে প্রুভিং করার পরে প্রয়োগ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স। এইটা বোঝা খুব, হোমিওপ্যাথির মূল নীতির মধ্যে একটা অন্যতম মূল নীতি হচ্ছে প্রুভিং। হ্যাঁ, এবার
পরের চ্যাপ্টার থেকে আমরা একটু শুরু করব। পরের চ্যাপ্টারটা হচ্ছে হ্যানিম্যানের মূল নীতি। আপনাদের কাছে বই আছে, কার কাছে, কাদের কাছে? একজন একটু পড়তে পারবেন? জি স্যার। জি, একটু পড়েন প্লিজ এই চ্যাপ্টারটা। জি স্যার, ধন্যবাদ স্যার। সুস্থ দেহে ঔষধি বস্তুর পরীক্ষা করে এবং সদৃশ্য আরোগ্য নীতি অনুসরণ করে হানিম্যান সম্পূর্ণ নতুন এক চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করেন। 1810 সালে হানিম্যান অর্গানন অফ মেডিসিন নামক বইতে তার প্রবর্তিত চিকিৎসা পদ্ধতি পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করেন। অর্গানন অফ মেডিসিন বইতে হানিম্যান পঞ্চম সংস্করণে 294টি, ষষ্ঠ সংস্করণে 291টি অনুচ্ছেদ বা সূত্রের মাধ্যমে তার প্রবর্তিত চিকিৎসা পদ্ধতির নিয়মকানুন প্রবর্তন করেন। পরবর্তীতে তার প্রকাশিত ক্রনিক ডিজিজ বইতে তিনি দাবি করেন যে চাপা দেওয়া চর্মরোগ, গনোরিয়া বা সিফিলিস থেকেই সকল রোগের উৎপত্তি। তিনি সকল রোগের এই তিনটি আদি কারণের সোরা, সিফিলিস ও সাইকোসিস মায়াজম হিসাবে নামকরণ করেন। তার এই মতবাদের জন্য তিনি ভীষণভাবে সমালোচিত হন। এমনকি তার কিছু ছাত্র মায়াজম থিওরি উপেক্ষা করে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন। আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত আমরা একটু ফুল স্টপ দিই, এইটুকু আগে বুঝে নিই। হ্যাঁ, এখানেই জি কয়েকটা স্যার। জিনিস, একটু ছোট ছোট জিনিস আছে বুঝার প্রয়োজন আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা পড়তেছি কি হানিম্যানের মূল নীতি, তার মানে এটাই হোমিওপ্যাথির মূল নীতি, জি স্যার। তাই না? আমরা তো অর্গানন উনি করলেন, এইগুলা তো আর বোঝার মতো কিছু নাই। এখানে সূত্র 294টা থেকে 291টায় নিয়ে আসলেন, এর মধ্যেও বোঝার কিছু নাই। ঠিক আছে। আর একটা কথা এখানে বলতেছেন যে ক্রনিক ডিজিজ বইতে তিনি দাবি করেন যে চাপা দেওয়া চর্মরোগ, গনোরিয়া বা সিফিলিস থেকে সকল রোগের উৎপত্তি। ঠিক আছে। তিনি সকল রোগের এই তিনটি আদি কারণকে সোরা, সিফিলিস এবং সাইকোসিস মায়াজম হিসাবে নামকরণ করেন। এই মতবাদের জন্য তিনি ভীষণভাবে সমালোচিত হন, এমনকি তার কিছু ছাত্র মায়াজম থিওরি উপেক্ষা করে হোমিওপ্যাথিক চিকিৎসা প্র্যাকটিস করতেন। এই যে ভীষণভাবে সমালোচিত হন এবং তার ছাত্ররাও কেউ কেউ প্রত্যাখ্যান করছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু প্রশ্ন আছে, তাই না? বোঝার ব্যাপার আছে। জি স্যার। আমরা খুব গভীরে যাব না, খুব গভীরে যাব না। আমি আমি খুব সংক্ষেপে বলবো, আপনাদের বোঝার মতো করে সংক্ষেপে বলার চেষ্টা করব। তারপরে আস্তে আস্তে যখন আমরা ক্লাস আগাবো, আস্তে আস্তে আমরা অনেক কিছু জানতে পারবো। সবকিছুই তো জানা প্রথমে যায় না। ঠিক আছে, প্রথমে বললে সবাই বুঝতেও পারবে না। হ্যানিম্যানের মায়াজম থিওরিটা খুবই খুবই সমালোচিত একটা থিওরি এখন পর্যন্ত। এবং হ্যানিম্যান ক্রনিক ডিজিজ বইতে প্রথমেই উল্লেখ করছেন যে আমার অনেক শিষ্যও এটা বিশ্বাস করবে না। এবং উনি এক জায়গায় বলছেন যে অনেকের বুঝতে, এই মায়াজম থিওরিটা বুঝতে লাগবে কমপক্ষে 2 বছর সময়। ঠিক আছে। জি স্যার। এই ক্রনিক ডিজিজ বইটা হ্যানিম্যানের সর্বশেষ বই বলা চলে, এবং তিনি তার সমস্ত জীবনের গবেষণার শেষ বই। আমি কিন্তু আপনাদের একটা ক্লাসে বলছিলাম যে হ্যানিম্যান সম্পর্কে কোনো সিদ্ধান্ত আপনারা নেওয়ার আগে সবাই মাথায় রাখবেন, ঠিক আছে, হি ওয়াজ এ জি স্যার। গ্রেট সায়েন্টিস্ট, এবং সে হোমিওপ্যাথি শুরু করার আগ থেকেই বিজ্ঞানী ছিলেন, এবং তার মূল বিজ্ঞানটা ছিল হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে। উনি পৃথিবীর শীর্ষ কেমিস্টদের মধ্যে একজন। কথা বলছেন, যদিও তাকে এই হোমিওপ্যাথির কারণে, যদি উনি হোমিওপ্যাথি আবিষ্কার না করতেন, হোমিওপ্যাথি যদি উনি কাজ না করতেন, হয়তো তাকে কেমিস্ট্রির জন্য নোবেল প্রাইজও দেওয়া হতো। কথা বলছেন। কিন্তু যেহেতু হোমিওপ্যাথির কারণে তার নামটা নিতে হয়, এই জন্য ওনাকে যতটা পারছে এই বর্তমান বর্তমান বলতে তার তখন থেকেই এই যারা মেডিকেল প্রফেশন এবং যারা মেডিকেল বিজনেস করে তার বিরোধিতা শুরু করছে, যার কারণে তাকে হাইলাইট কোথাও করা হয় না। জি স্যার। হাইলাইট কোথাও করা হয় না। যাই হোক, তিনি এই জন্য এইটা সবসময় মাথা রাখবেন, উনি একজন সায়েন্টিস্ট এবং তার সারা জীবনের গবেষণার ফসল হচ্ছে মায়াজম থিওরি। ঠিক আছে।
এবং আপনারা যখন ক্রনিক ডিজিজ বইটা পড়বেন, ঠিক আছে, তখন বুঝবেন যে মায়াজাম কি জিনিস এবং কতটা পারফেক্ট একটা জিনিস। তিনি বলতেছেন যে তখন সেই সময় মনে করা হতো যে সকল রোগের কারণ হচ্ছে বহির্গত কোনো বস্তু শরীরের মধ্যে প্রবেশ করার কারণে মানুষ রোগাক্রান্ত হয়। এটা ছিল তখনকার থিওরি এবং এখনকার থিওরিও তাই। তখন মানুষ মনে করতো যে বিভিন্ন হাবিজাবি জিনিস, আর এখন মনে করে ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এক কথায় জীবাণু। ঠিক আছে, ওই ঘটনা একই, খালি নামের পার্থক্য হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা উনি মানতে পারেন নাই। কেন মানতে পারেন নাই? উনি তার চিকিৎসা জীবনের এবং তার এই হোমিওপ্যাথি আবিষ্কারক হিসাবে গবেষণা জীবনে উনি দেখতে পেলেন যে রোগীরা ভালো হওয়ার পরেও অনেক পুরাতন রোগ ফিরে আসে। কেন ফিরে আসে? আরেকটা জিনিস উনি লক্ষ্য করলেন যে একই ফ্যামিলি, একই পরিবারের, তার জন্য মাইক্রোফোন খোলা আছে, একটু বন্ধ করেন। একই পরিবারের একজন মানুষ যখন একাধিক ব্যক্তি চুলকানিতে আক্রান্ত হচ্ছে, তখন প্রত্যেকের জন্য ওষুধের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই ওষুধ লাগতেছে না, এক একজনের এক এক ওষুধ লাগতেছে। এবং উনি দেখতেছেন যে একটা ডায়রিয়া বা একটা কলেরা বা একটা কিছুতে যখন মানুষ আক্রান্ত হচ্ছে, তখন একটা শহরে, যেমন লন্ডনের প্রচুর মানুষ কলেরাতে মহামারী হয়, উনি বলেন যে এটা কলেরা। এখন প্রশ্ন জাগতেছে তার মনে যে কেন একটা জীবাণু, একটা বাইরের বস্তু যদি মানুষকে আক্রমণ করে তার জন্য যদি সবাই রোগাক্রান্ত হয়, তাহলে একটা শহরের 1 লাখ বাসিন্দার মধ্যে 50,000 আক্রান্ত হচ্ছে, আর 1.5 লাখ কেন আক্রান্ত হচ্ছে না? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, যে কেন আক্রান্ত হচ্ছে না। ঠিক আছে, সেই প্রশ্ন থেকেই মায়াজম থিওরিটার উৎপত্তি। আরো অনেক ঘটনা আছে। এরপরে যখন উনি বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত, প্রয়োগ এবং বিভিন্ন অর্গানের বিভিন্ন বিষয় ফাইন্ডিংস করতে থাকেন, উনি অনেক বাড়িতে বাড়িতে গিয়েও খোঁজ নিয়ে দেখছেন যে তাদের এই রোগটার না সারার পিছনে বা এই রোগটা তার মধ্যে হওয়ার পিছনে কারণ ছিল ছোটবেলায় তার চুলকানি হয়েছিল বা চর্মরোগ হয়েছিল বা তার ফ্যামিলির কারোর গনোরিয়া হয়েছিল। ঠিক আছে, এই ধরনের হিস্টোরি তিনি হিউজ পরিমাণে পান এবং উনি একত্র করে ক্যালকুলেশন করে দেখেন যে এই টাইপের রোগের পাস্ট হিস্ট্রিতে ফ্যামিলির কারোর না কারোর গনোরিয়া ছিল। এই টাইপের মানুষের পাস্ট হিস্ট্রিতে তার ফ্যামিলি বা তার পূর্বপুরুষের কারোর না কারোর, তার নিজেরও হইতে পারে কারোর না কারোর, ঠিক আছে, ছোটবেলায় বা যে কোনো সময় চুলকানি হয়েছিল এবং সেই চুলকানিটা ভালো মতো ট্রিটমেন্ট না হওয়ার কারণে সাপ্রেসড হয়েছে। চাপা দেওয়া অর্থ হচ্ছে সাপ্রেসড হওয়া। ঠিক আছে, চর্মরোগ, এই চর্মরোগ সাপ্রেসড হয়েছে। উনি দেখলেন যে ওই গনোরিয়ার সঠিক ট্রিটমেন্ট না হওয়ার কারণে সাপ্রেসড হওয়ার ফলে বিভিন্ন টাইপের রোগ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবং এটা উনি পরীক্ষা নিরীক্ষা প্রমাণ সহই আপনার ক্রনিক ডিজিজ বইটা লেখেন। ঠিক আছে, এবং পুরা ঘটনার বিবরণ উনি সেখানে দিয়েছেন যে কিভাবে উনি এটার থেকে এটা আবিষ্কার করলেন। ঠিক আছে, এখন এইটা উনি হওয়ার পরে উনি দেখলেন যে যদি কোনো প্রকার চর্মরোগ, সেটা চুলকানি জাতীয় কোনো প্রকার রোগ যদি সঠিক ট্রিটমেন্ট না হয়, সেটা শরীরের বাইরের স্তর থেকে শরীরের ভিতরে ঢুকে যায়। যাওয়ার পরে এই যে শরীরের ভিতরে ঢুকে গেল, এটাকে বলা হয় চাপা দেওয়া বা বলে। ঠিক আছে, সাপ্রেশন। যখন সাপ্রেশনটা হলো, তারপরে দেখা যাচ্ছে তার বিভিন্ন টাইপের রোগ উৎপত্তি হচ্ছে। বিভিন্ন টাইপের রোগ উৎপত্তি হচ্ছে এবং আর কিছু মানুষের দেখা গেল গনোরিয়া একটা রোগ, যেই গনোরিয়া রোগটা ওই যে চাপা দেওয়া সোরা, এইটার সঙ্গে নতুন একটা রোগের উৎপত্তি করতেছে। কথা বুঝছেন? যেরকম বর্তমানে আপনারা এইডস দেখেন না, এইডস। জি স্যার। এইডস এর নাম শুনছেন না? এইডস, জি এটা স্যার, শুনছি স্যার। প্রফেসর ভিদলগাছ প্রমাণ করছেন
যে এইডস রোগটা হচ্ছে গনোরিয়া এবং হচ্ছে আপনার সাইকোসিস, এই দুইটার মিশ্রিত রূপ। এই দুইটা মিশে আবার তৈরি করছে আপনার এই এই হচ্ছে এইডস। ঠিক আছে, তো চর্মরোগ চাপা দেওয়ার পরে আপনার হচ্ছে কি সোরা, যেটাকে বলা হচ্ছে সোরা, এটা হচ্ছে শরীরের ভিতরে লুকায় থাকে। গনোরিয়া চাপা দিলে হয় সিফিলিস। ঠিক আছে, সিফিলিটিক মায়াজম বলে। আর এই সিফিলিসের সঙ্গে মানে গনোরিয়ার সঙ্গে আপনার সোরা মিশ্রিত হয়ে আর একটা নতুন মায়াজম সৃষ্টি করে, যেটাকে বলা হয় সাইকোসিস। ঠিক আছে, এর পরবর্তীতে হ্যানিম্যান এই তিনটাই আবিষ্কার করছেন। এর পরেও আরো একটা মায়াজম বলা হয়, সেটা হচ্ছে টিউবারকুলাসিস। ঠিক আছে, ওনার পরে আবিষ্কার হয়েছে এটা। ঠিক আছে, টিউবারকুলিনাম, এটা হচ্ছে যক্ষা। ঠিক আছে, যক্ষা। এই মায়াজম থিওরি, এইটা অনেকে সেই সময় বুঝতে পারেন নাই, ওনার স্টুডেন্টের মধ্যেও অনেকে বুঝতে পারেন নাই। এবং তৎকালীন মেডিকেল সমাজ যেহেতু মনে করতো যে আপনার বিভিন্ন রোগ জীবাণু হচ্ছে ইয়ের কারণ, বিভিন্ন জীবাণু বা বাইরের থেকে কোনো একটা অশুভ শক্তি বা বিষক্রিয়ার মাধ্যমে মানুষ রোগাক্রান্ত হয়। ঠিক আছে, উনি সেই মতবাদকে উড়াইয়া দিলেন এই মায়াজম থিওরির মাধ্যমে, যার কারণে স্বাভাবিকভাবে প্রতিপক্ষ তার এই বিষয়টাকে মেনে নিতে পারেন নাই। এবং এখন পর্যন্ত অনেকে মেনে নিতে পারেন নাই। দুইটা জিনিস, একটা হচ্ছে অনেকে এখন পর্যন্ত জীবনী শক্তি এইটাকে মানতে পারেন না, এবং এখনো অনেকে আপনার এই মায়াজমকে মানতে পারেন না। ঠিক আছে, তবে খুবই মজার ব্যাপার, যদি আপনি মায়াজমকে মানেন তাইলে আপনার চিকিৎসা কেমন হবে, আর মায়াজমকে না মানলে কি চিকিৎসা ঠিক হবে না? এখানে যদি তাই হতো তাহলে হ্যানিম্যান কি বলতেছেন, এখানে বলতেছেন যে অনেক ছাত্ররা মায়াজম থিওরি উপেক্ষা করে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন। হ্যানিম্যান তো তাদের নিষেধ করেন নাই, তখন হ্যানিম্যান অলরেডি জীবিত ছিলেন। কথা বুঝছেন? এবং সবচেয়ে মজার ব্যাপার, খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে হ্যানিম্যানের একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে হেরিং। উনি হ্যানিম্যানের পরেই যাকে শ্রেষ্ঠ হোমিওপ্যাথ হিসেবে ধরা হয়, হেরিং। ঠিক আছে, কনস্ট্যান্ট হেরিং ওনার নাম। হ্যানিম্যানের স্টুডেন্ট, হ্যানিম্যানের ছাত্র, একদম নিজের হাতের তৈরি ছাত্র। সেই হেরিং এ হচ্ছে আপনার মায়াজম থিওরি বিশ্বাস করতেন না, একদমই বিশ্বাস করতেন না। কিন্তু এই হেরিং এর ল ছাড়া আপনি বর্তমানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করতে পারবেন না। হেরিং এর ল বলতে 6টা সূত্র আছে, ওই 6টা সূত্র আরোগ্যের নীতি বলা হয়, আরোগ্যের নীতি। এই আরোগ্যের নীতি, ঠিক আছে, আরোগ্যের নীতিটা মানে একটা রোগী যে আরোগ্য হচ্ছে সেটা বোঝার একটা সূত্র হেরিং এর ল, এবং এটা হ্যানিম্যান অ্যাপ্রুভড একটা ল। এইবার ম্যাটেরিয়া মেডিকা পিউরাতে হেরিং এর লটা ইনক্লুড ঢোকানো আছে। কথা বুঝছেন? তাহলে হেরিং এর ল, যে হেরিং হোমিওপ্যাথির মায়াজম থিওরি একটা গুরুত্বপূর্ণ থিওরি বিশ্বাস করতেন না, তাকেও হ্যানিম্যান অসম্মান করেননি। এবং তারও যদি আপনি ইনভেস্টিগেশন করেন, তার লট অফ সাকসেস, হিউজ সাকসেস, হিউজ সাকসেস। ঠিক আছে, হিউজ সাকসেস। এবং ওনার 12 খণ্ডের একটা ম্যাটেরিয়া মেডিকা আছে, যেটা হচ্ছে গাইডিং সিমটম অফ ম্যাটেরিয়া মেডিকা, বিখ্যাত ম্যাটেরিয়া মেডিকা। কথা বুঝছেন? তাহলে উনি এরকম সাকসেস হলেন কিভাবে? তার মানে মায়াজম যদি কেউ বিশ্বাস করে তাও হোমিওপ্যাথি কাজ করে, মায়াজম যদি বিশ্বাস না করে তাও হোমিওপ্যাথি কাজ করে। এটাই বোঝাচ্ছে না? অ্যাকচুয়ালি মায়াজমটা হচ্ছে খুবই ইন্টারনাল একটা থিওরি। যেরকম আমি কিসের সঙ্গে উদাহরণ দিতে পারি, যেরকম যেই আপনি বলেন তো, যেই ইঞ্জিনিয়ার মিস্ত্রি আপনার হচ্ছে মধ্যাকর্ষণ
মধ্যাকর্ষণ শক্তির যে সূত্র এইটা জানে না, ঠিক আছে, সে কি কাজ করে না? জি স্যার করে। সে তো ওই 50 তলা বিল্ডিং তৈরি করে ফেলতেছে মিস্ত্রি, তাই না? জি স্যার। সে যদি বিল্ডিং তৈরি করার নিয়মটা জানে, ওই সূত্র তার না জানলেও চলে, ঠিক আছে, জি স্যার। কিন্তু সে সুন্দর মতো বিল্ডিং তৈরি করে ফেলতেছে। হোমিওপ্যাথিও তাই। আপনি মায়াজম যদি বিশ্বাস না করেন, মায়াজম থিওরি যদি আপনি না মানেন, না বিশ্বাস করেন, ঠিক আছে, তাও কাজ করবে যদি আপনি হোমিওপ্যাথির অন্য প্রিন্সিপালস গুলা মানেন। আর প্রফেসর ভিতল কাছের মতে আমরা যে বইটা পড়াচ্ছি ওনার মতে মায়াজমটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে ডাক্তারদের থেকে বেশি প্রয়োজন পড়ে হচ্ছে যারা রিসার্চার, তাদের রিসার্চ করে যারা, তাদের বেশি প্রয়োজন পড়ে। কথা বুঝছেন? আচ্ছা, একজন হাত তুলে রেখেছিলেন, ঠিক আছে, হাসনাতুল রানী। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার মাঝখানে নেটওয়ার্ক চলে গিয়েছিল। এই জন্য না আমি মায়াজম থিওরি যেটা বলতেছিলেন তখন আমি না আসলে কিছুই শুনতে পাইনি। আর ওইটাই স্যার তারপরে ওইটাতেই আছি, সমস্যা নাই, ওখানে থিওরি কিছু বলি নাই, ঠিক আছে। আচ্ছা, আর স্যার ওই যে বললেন সোরা, তারপর সিফিলিস, আসলে স্যার সোরা কি, গনোরিয়া কি, সিফিলিস কি, আমি আসলে কিছুই শুনতে পারিনি। এই যে একটু বলে দিবেন আমাকে। এইগুলার ব্যাখ্যা দেই নাই, কারণ এগুলোর ব্যাখ্যাতে যেতে গেলে আপনাদের মেডিকেল সায়েন্স সম্পর্কে আরেকটু জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এগুলোর ব্যাখ্যাতে যায় নাই। উনি বলতেছেন যে সোরা, সিফিলিস, সাইকোসিস, ঠিক আছে, এইগুলা হচ্ছে রোগের মূল কারণ, ঠিক আছে। আচ্ছা এবং সেই রোগগুলা বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে, ক্রনিক বলতে যে রোগটা দীর্ঘদিন থেকে মানুষ ভোগ করে, ছাড়ে না, ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে মূল কারণ। এবং এই সব রোগগুলোর উৎপত্তি হয় ওই যে সোরা চাপা দিলে কিছু রোগের উৎপত্তি হয়, ঠিক আছে। তারপরে গনোরিয়া চাপা দিলে কিছু, চাপা বলতে ওইটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট না করার কারণে ওটা শরীরের আভ্যন্তরে যে অন্য একটা রূপ ধারণ করে, মায়াজম একটা রূপ ধারণ করে, ঠিক আছে। জি পরবর্তীতে স্যার। সে যখন সুযোগ সুবিধা পায় তখন ভয়ঙ্কর রূপে প্রকাশিত হয়, ঠিক আছে। এই, আর কিছু না। শুধু এখানে জি স্যার। প্রশ্নগুলা তুললাম এই কারণে যে যেহেতু তার এমন একটা থিওরি উনি দিলেন, যে থিওরিটা এখন পর্যন্ত অনেকে বলে যে এটা একটা বিতর্কিত থিওরি, যদিও এখন যারা বলেন তারা তো হোমিওপ্যাথিকে নেনই নাই, তারা তো পুরা হোমিওপ্যাথিটাকেই বিতর্কিত বলেন, ঠিক আছে। আর আমাদের হোমিওপ্যাথদের মধ্যে অনেকে মায়াজম মায়াজমটাকে হানিম্যান বেঁচে থাকতে অনেক স্টুডেন্ট মায়াজমটাকে নেন নাই, কিন্তু প্র্যাকটিস করে গেছেন এবং সফলতা অর্জন করছেন, ঠিক আছে। আর বর্তমানেও মায়াজম নিয়ে যে কত নাটক চলে, মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনাদের এই প্রথমেই আমি যে ক্লাসগুলা করাচ্ছি, এই ক্লাসগুলা রক্ষা কবচ আপনাদের, এটা মনে রাখবেন। আপনাদের মিস গাইড হতে বাধা দিবে এই ক্লাসগুলা। স্যার এই ক্লাসগুলো আমি আপনাকে মনে মেসেজ দিয়েছিলাম স্যার, আমি 2টা ক্লাস করতে পারবো না, আমি ইনবক্সে আপনাকে দিয়েছিলাম। স্যার ওই রেকর্ড গুলো কোথায় পাবো? একটু এই গত প্রশ্নগুলো 2টা ক্লাস। আপনাদের প্রশ্নগুলো শেষের দিকে করবেন, হ্যাঁ, নাহলে ওই ফ্লোটা নষ্ট হয়ে যায় আলোচনা, হ্যাঁ। জি আচ্ছা, আমি কি বলতেছিলাম যেন? স্যার এই তথ্যগুলো যেগুলো আমি পড়াচ্ছেন সেটা আমি আমাদের আমি আপনাদের যে প্রথমে আপনাদের যে বইগুলা সিলেকশন করে দিচ্ছি এবং যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এই ক্লাসগুলো আপনাদের রক্ষা কবচ, এটা একদম লিখে রাখবেন। জি স্যার। আমি না জেনে না বুঝে কোনো কাজ করি না এবং করতেছিও না, কথা বুঝছেন। এগুলো আপনাদের জি স্যার। রক্ষা করবে মিসগাইড হওয়া থেকে। আপনারা সামনে আশা করি 6 মাস 1 বছর পরে বুঝতে পারবেন যে হোমিও ডাইজেস্ট আপনাদের কি, মানে কি একটা তাবিজ বাইরে দিছে যে আপনাদের আর মিসগাইড করতে পারবে না। আপনারা যেই হোমিওপ্যাথির মধ্যে ঢুকছেন, হোমিওপ্যাথি অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত যুক্তির, অদ্ভুত একটা বিজ্ঞান। এখানে বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত একটা মেডিকেল সিস্টেম, এবং এটা সফল একটা মেডিকেল সিস্টেম। কতটা সফল
যেটা আপনারা এই বেসিক প্রিন্সিপালস হোমিওপ্যাথি বইটা যদি যারা কিছুটা পড়েছেন তারা জানেন। একটা সফল বিজ্ঞান, কিন্তু বাংলাদেশে না, শুধু পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশে তো ভয়াবহ অবস্থা চলতেছে হোমিওপ্যাথি। ঠিক আছে, মানে আমাদের ইসলামিক একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে যে রসুল বলতেছেন যে মোমেনদের অবস্থা এরকম হবে যে একটা দাগ দিয়ে উনি বলতেছেন যে যারা এই দাগ দিয়ে সোজা যাইতে পারবে তারা হচ্ছে সিরাতুল মুস্তাকিমে যাবে, আর এই দাগের আশপাশ দিয়ে শয়তান ধরে টানাটানি করে সিনায় নিয়ে চলে যাবে। বিভিন্ন দাগ দিয়ে, সাইড দিয়ে বিভিন্ন দাগ দিয়ে দেখাচ্ছেন যে এদিক দিয়ে ওদিক দিয়ে টান দিয়ে নিয়ে চলে যাবে, টেরও পাবে না। হোমিওপ্যাথির অবস্থা ঠিক ওই রকম হয়েছে যে আপনারা অপহোমিওপ্যাথি কোন দিক দিয়ে টান দিয়ে নিয়ে চলে যাবে আপনি টের পাবেন না, কিন্তু আশা করি সেই রক্ষা কবচটা আপনাকে আপনার দিয়ে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির একটা মূল নীতি, এই মূল নীতি সবসময় মানে চলবেন, মূল নীতি সবসময় মাথায় রাখবেন, দেখবেন যে অন্য বহুত কিছু আপনাদের চালাইতে পারবে না। ঠিক আছে, এই মূল নীতির মধ্যে এইখানেই হ্যানিম্যানের মূল নীতির মধ্যে একটা আছে মায়াজম, যে মায়াজম নিয়ে যে কি পরিমাণে বাড়াবাড়ি চলে আর কি পরিমাণে উল্টাপাল্টা চলে, যেটা সামনে ভবিষ্যতে দেখতে পারবেন। আমরা আপাতত সেখানে গেলাম না, এখন আমরা মূল নীতিগুলো জানি। সদৃশ্যের এরপরে হ্যানিম্যান বলতেছেন যে সদৃশ্য নীতির সাথে মৌলিক হোমিওপ্যাথির মৌলিক আরো কিছু অপরিহার্য নীতি আছে। সদৃশ নীতি কি? ওই দিন আমরা আলোচনা করছিলাম সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, তাই না? এটা হচ্ছে হোমিওপ্যাথির একদম প্রথম মূলনীতি, প্রথম মূলনীতি। কিন্তু শুধু ওই এই সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার দিয়ে তো শুধু ট্রিটমেন্ট হয় না, সেই ট্রিটমেন্টটা হতে গেলে আরো কিছু মূলনীতি মেনে চলতে হয়। ঠিক আছে, আরো কিছু মূলনীতি এর সাথে সম্পৃক্ত। সেই মূলনীতিগুলো কি একজন পড়ছিলেন, পরের থেকে একটু পড়েন আবার। এক জি নাম্বার, স্যার। জি স্যার। চিকিৎসা প্রয়োজন অসুস্থ মানুষের, রোগের নয়। সঠিক ঔষধ সেটাই যেটা রোগীর সকল সমস্যা বা লক্ষণের সাথে সদৃশ্য হয়। শুধুমাত্র একটি শারীরিক লক্ষণের সদৃশ্য হলে হয় না। ঔষধ সঠিকভাবে সদৃশ্য হলে ঔষধের সর্বনিম্ন মাত্রা আরোগ্য করতে যথেষ্ট। নিরাময় প্রক্রিয়ার সময় রোগীর সব লক্ষণ যেভাবে প্রকাশিত হয়েছিল তার ঠিক বিপরীত ক্রমে তা দূরীভূত হয়। রাইট, এই পর্যন্তই থাকেন। এই প্রত্যেকটা পয়েন্ট বুঝে নেওয়া দরকার আছে নাকি? জি স্যার। যেহেতু এই প্রত্যেকটাই মূল নীতি, তাই না? তাহলে আমরা জি স্যার। সদৃশ্য সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ্যকে আরোগ্য করে, এটা একটা প্রথম মৌলিক নীতি। তার সঙ্গে আর কি মূলনীতি? এই কয়টা নীতি যদি মেনে এই চারটা নীতি মেনে যদি কেউ চিকিৎসা করেন ওই সদৃশ্য বিধান মতে, তাহলে সে মায়াজম বিশ্বাস করুক আর না করুক কাজ হবে। এবার ব্যাপারটা বুঝছেন? জি স্যার। ভিতর কাজ এখানে এই মায়াজমের প্রসঙ্গটা কেন তুলে নিয়ে আসলেন? এই কারণে তুলে নিয়ে আসলেন, মায়াজমটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির মূল নীতি না, ডিরেক্ট মূলনীতি না। মূলনীতির অন্তর্ভুক্ত একটা নীতি, কিন্তু একদম ডিরেক্ট মূলনীতি না। তাহলে ওই যারা মায়াজাম বিশ্বাস করেন না তাদের ওষুধে কোনো কাজ হইতো না। ঠিক আছে, জি স্যার। মূলত এই চারটা নীতি যদি কেউ মেনে চলেন, প্রথম নীতিটা কি? চিকিৎসার প্রয়োজন অসুস্থ মানুষের, রোগের নয়। তাহলে আমাদের কাছে তো রোগী নিয়ে আসে, কেউ তো এসে বলে না যে ভাই আমাকে চিকিৎসা করেন, বলেন ডাক্তার সাহেব আমার তো প্রচন্ড মাথা ব্যথা হয়, সারে না, আমার আমার ওষুধ দেন, তাই বলে না? জি স্যার। কেউ বলে যে আমার আমার হচ্ছে হার্ট ডিজিজ হয়েছে, আমার আমার ট্রিটমেন্ট করেন, সে তো এসে বলে না যে আমার 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 হার্টের ডিজিজ হয়নি, এই কথা তো বলে না, বলে যে হার্টের ডিজিজ হয়েছে আমাকে ট্রিটমেন্ট করেনটা, সে প্রথমেই বলে না। কিন্তু হোমিওপ্যাথি বলতেছে কি যে রোগের নয়, ট্রিটমেন্ট দরকার হচ্ছে ওই অসুস্থ মানুষটাকে। ঠিক আছে, যেটাকে বলা হয় হলিস্টিক ট্রিটমেন্ট। হলিস্টিক ট্রিটমেন্ট, সম্পূর্ণ মানুষটার চিকিৎসা। অর্থাৎ আপনার কাছে কেউ দাঁত ব্যথা, কেউ মাথা ব্যথা, কেউ চোখ ব্যথা, কেউ কান ব্যথা, কেউ পেট ব্যথা, যেটা নিয়েই আসুক,
ঠিক আছে, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ওই মানুষটার, কারণ দাঁত ব্যথা হলেও ওই মানুষটা কষ্ট পায়, কান ব্যথা হলেও ওই মানুষটা কষ্ট পায়, পেট ব্যথা হলেও ওই একই মানুষ কষ্ট পায়, তাই না? জি অবশ্যই স্যার। এবং এছাড়াও আরো একটা কারণ আছে, আপনি ঘুরে ফিরে মায়াজাম বিশ্বাস করেন আর না করেন, আপনাকে ঘুরে ফিরে মায়াজামের মধ্যে ঢুকে পড়বেন আপনি। কেন? কারণ আপনি বিশ্বাস না করলেও ওই মায়াজামই রোগের কারণ, ঠিক আছে, না বিশ্বাস করলেও মায়াজাম রোগের কারণ। ঠিক আছে, যারা স্রষ্টাকে বিশ্বাস করেন আর যারা করেন না, তারা কি না খায় থাকেন? না স্যার। স্রষ্টা বলতেছেন যে আমি সবার জন্যই আমার রহমত বর্ষণ করি, তাই না? জি স্যার। সুতরাং এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো ফ্যাক্টর নাই, সেটা বোঝাপড়া হবে পরে। ঠিক আছে, প্রকৃতি সবার জন্য সমান। তাই মায়াজাম আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনাকে ওই যে মানুষের ট্রিটমেন্ট করতে গেলে আভ্যন্তরীণ মায়াজামের কাছে আপনার অজান্তেই যাইতে হবে। ঠিক আছে, যাইতে হবে কিভাবে? সেটা হচ্ছে আপনি যখন রোগীর কেস টেকিং করবেন, রোগী এসে বলল যে আমার দীর্ঘদিনের মাথা ব্যথা সারে না, ঠিক আছে, আমার দীর্ঘদিনের এই জায়গায় এক্সিমা হয়েছে সারে না, তখন যখন কেস টেকিং করবেন তখন ডাক্তার জিজ্ঞাসা করবে আপনার অতীতের পরিবারের কারোর চুলকানি ছিল কিনা, আপনার কারোর এই ছিল কিনা, ওই ছিল কিনা, ছোটবেলায় আপনার চুলকানি হয়েছিল মলম মাখছিলেন কিনা। আপনি মায়াজম বিশ্বাস করেন না, তাহলে তাও আপনার এগুলো জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, ও বিশ্বাস করলেও এগুলা জিজ্ঞাসা করতে হবে, অর্থাৎ কেস টেকিং আপনাকে সঠিকভাবে করতেই হবে। কেন কেস টেকিং করবেন? কারণ ওই মানুষটাকে ট্রিটমেন্ট করতে গেলে পুরা মানুষটার একটা চিত্র আপনাকে জানতে হবে, ওই মানুষটা কেমন সেটা আপনাকে বুঝতে হবে। আর বুঝতে গেলে আপনাকে তার নারী ঔষধ রোগ সংক্রান্ত নারী নক্ষত্র জানতেই হবে। আর এই রোগ সংক্রান্ত নারী নক্ষত্র জানার পরে আপনি যখন ওষুধের সাথে মেলাবেন, তখন ওই ওষুধটাই ছিল একটা মায়াজমেটিক ঔষধ। সাপোজ আপনি তাকে সালফার দিলেন, ঠিক আছে, এই সালফার একটা গভীর মায়াজমেটিক ঔষধ। তাহলে এবার আপনার মায়াজম না মানা না মানার মধ্যে কোনো ডিফারেন্স আছে? কথাটা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আপনি তো ওই যে প্রুভিং সদৃশ্য বিধার মধ্যে যে প্রুভিংটা আপনার হলো যে এই ওষুধটা এই লক্ষণ প্রকাশিত করলে যেই মানুষটা রোগাক্রান্ত হয়ে আসবে তার মধ্যে যদি একই ধরনের লক্ষণ পাওয়া যায়, তখন যদি আমি এই ওষুধটা তাকে প্রয়োগ করি তাহলে সে সুস্থ হবে। এটাই না হোমিওপ্যাথি? জি স্যার। তাহলে যখন ওই সালফার ওষুধটা চুলকানির জন্য তাকে আপনি দিলেন, সমস্ত কিছু অ্যানালিসিস করে যখন সালফার তার জন্য ডায়াগনোসিস হলো, তখন আপনি চাইলেও মায়াজমেটিক ট্রিটমেন্ট করছেন, না চাইলেও মায়াজমেটিক ট্রিটমেন্ট করছেন। এই জন্য হ্যানিম্যান চুপ করেছিলেন, কারণ ওনার পুরা অর্গাননটাই মায়াজমের উপরে সাজানো। আপনি অর্গানন ছাড়া ট্রিটমেন্ট করলে রোগী সুস্থ হবে না, আবার অর্গানন মানলে আপনার মায়াজম মানতেই হবে। আপনি স্বীকার করে মানেন আর অস্বীকার করে মানেন। কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে এই আমরা যখন হোমিওপ্যাথিতে যখন ট্রিটমেন্ট করা হয় তখন রোগের নাম ধরে ধরে চিকিৎসা করা হয় না। যদিও রোগী মনে করে যে আমার হার্টের ট্রিটমেন্টই ডাক্তার করতেছেন, কিন্তু ডাক্তার সাথে সাথে এটাও বলে দেন যে আপনার হার্টের ট্রিটমেন্টটা আমি করতেছি, কিন্তু প্রথমেই আপনার হার্টের সমস্যা কম না হয়ে অন্য কিছু কম হইতে পারে। ঠিক আছে, সেকেন্ড টাইমে যখন রোগী যায়, ডাক্তার সাহেব আসে বলে যে আপনি ওষুধ দিলেন তেমন তো কাজ হলো না। এরপরে ডাক্তার সাহেব যখন ইনভেস্টিগেশন করেন, জিজ্ঞাসা করেন আপনার মনের প্রফুল্লতা কেমন আগের থেকে, আপনার এইটা কেমন, ওইটা কেমন, এইটা কেমন, ওইটা কেমন, আপনার তো এই সমস্যার কথা বলছিলেন সেইটা কেমন। নারী নক্ষত্র যখন জিজ্ঞাসা করেন, করতে করতে বলে যে এটা 70% কম, ওইটা 80% কম, ওইটা 50% কম, এটা 20% কম, এটা একদমই কমে নাই, এটা নতুন দেখা দিছে।
এই ধরনের বিষয়গুলো যখন ডাক্তারের কাছে সে বলার পরে বলেন যে দেখেন আপনি এতগুলা সমস্যা নিয়ে আসছিলেন, যদিও মূল সমস্যা আপনার হার্টের সমস্যা, এবং এই হার্টের সমস্যাটাই দেখা যাচ্ছে আপনার হয়েছে সবচেয়ে পরে। তো এইটা সবার আগে সারতে নাও পারে, ওই সমস্যাগুলো সমাধান হলে এটা একাই সেরে যাবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এইটুকের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে মূলনীতি। কারো কোনো প্রশ্ন? মেহেদী হাসান, আপনি কি হাত তুলছেন? জি স্যার। জি বলেন। স্যার, সোরাস, সিফিলিস এবং সাইকোসিস এগুলো থেকে যদি সব ক্রনিক রোগ বা বিভিন্ন রোগের সৃষ্টি হয় স্যার, তাহলে সোরাস, সিফিলিস, সাইকোসিস এরা কিভাবে সৃষ্টি হলো? ফোরাকে বলা হয়েছে সমস্ত রোগের জননী, মাদার বলা হয়, মা। অ্যাকচুয়ালি সমস্ত রোগের একদম উৎপত্তি হচ্ছে ছোরা থেকে, আর এই ছোরার জন্মটা হচ্ছে মানুষের জন্মের হিস্টোরি থেকে। যারা আস্তিক শুধুমাত্র তারাই এটা বিশ্বাস করবে, আর যাদের মধ্যে স্রষ্টায় বিশ্বাস নাই তাদের পক্ষে এইটা বিশ্বাস করা একটু কঠিন হবে। কথা বলছেন? অ্যাকচুয়ালি ছোরার জন্ম হচ্ছে, আমরা যদি ইসলামিক হিস্ট্রি অনুযায়ী বলি, ঠিক আছে, কারণ ইসলাম তারপরে আপনার হচ্ছে খ্রিস্টিয়ান এবং ইহুদি সবগুলাই একটা বিশ্বাস করে, সেটা হচ্ছে জান্নাত জাহান্নাম। এবং জান্নাতে মা আদম এবং হাওয়া যখন ছিলেন তখন তার উপরে যে শয়তানের প্ররোচনাটা হয় এবং একটা ফল খাওয়া নিয়ে, যেটা আপনারা জানেন, ঠিক আছে, এবং সেই ফলটা খাওয়ার পরে যখন আদম হাওয়ার মধ্যে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় তখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। দিস ইজ ফার্স্ট স্টার্ট অফ সোরা। কারণ সোরার প্রথম চুলকানিটা জন্মাচ্ছে মনের মধ্যে শয়তানেও একটা চুলকানি। কথা বুঝছেন? এখান থেকে শুরু, তারপরে পৃথিবীতে আগমন, সেটা মেন্টাল থেকে ফিজিক্যালে চলে আসে। হিউজ ব্যাখ্যা আছে, এগুলো আপনারা পরে জানতে পারবেন, গভীর আলোচনা, ঠিক আছে, সোরা খুব গভীর আলোচনা। হ্যাঁ, আমি সংক্ষেপে বললাম। এবং যখন এই সোরাটাকে সঠিক ট্রিটমেন্ট হয় নাই, এই সোরার উপরে অত্যাচার হয়েছে হিউজ পরিমাণে, এবং মানে ম্যাক্সিমাম না, সমস্ত রোগের কিন্তু মূল প্রবলেম হচ্ছে যৌন সমস্যা থেকে। কথা বুঝছেন? জি স্যার। এগুলা পরে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো গনোরিয়া একটা যৌন রোগ, ঠিক আছে। এই গনোরিয়া আপনার হচ্ছে আহ আহ মানে এটাকে কি বলে, অনিয়ন্ত্রিত যৌনাচার, সামাজিক বিধি নিষেধ কোনো কিছু মানা নাই, অনিয়ন্ত্রিত যৌনাচারের কারণে গনোরিয়ার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এবং সেটার উৎপত্তি হয়েছে ওই সোরা আরেকটু শক্তিশালী হয়ে, ঠিক আছে, আরো শক্তিশালী হয়ে গনোরিয়া উৎপন্ন হয়েছে, এবং গনোরিয়ার সঙ্গে মিশে সোরা এবং গনোরিয়া যখন আবার মিশে তৈরি হয়েছে সিফিলিস। কথা বুঝছেন? এখন এই বিষয়গুলো বহু ব্যাপক বিস্তৃত আলোচনার ব্যাপার, কারণ আমি বলতেছি আপনি বলাটা বিশ্বাস করবেন না, তার প্রমাণ লাগবে না। এর পারফেক্ট আলোচনা যেটা হচ্ছে প্রমাণ সহ, সেগুলো আপনারা আস্তে আস্তে যখন এইসব আলোচনার মধ্যে আমরা যাব ভবিষ্যতে তখন জানতে পারবেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম মূলত মানুষের রোগ নয়, রোগীর চিকিৎসা করো, এক কথায়। এইটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে কিনা? আর একটা কি প্রশ্ন করবো স্যার? জি করেন, যদি প্রাসঙ্গিক হয় করেন। জি স্যার, প্রাসঙ্গিক স্যার। ওই কিছুক্ষণ আগে পড়া হয়েছিল যে আমাদের যে রোগগুলা যেভাবে তৈরি হয়, যখন রোগগুলা নিরাময় হয় তখন দেখা গেছে রোগটা উল্টা দিক থেকে ফিরে আসে, যে প্রথম যে আমি তো 1 নাম্বার পয়েন্ট থেকে এখনো নিচে নামি নাই, ঠিক আছে। ও, আচ্ছা
ওই পর্যন্ত আমি তো যাই নাই, ঠিক আছে। আমি প্রথমটা আপনাদের জিজ্ঞাসা করতে যে চিকিৎসা প্রয়োজন হয় অসুস্থ মানুষের, রোগের নয়, এই ব্যাপারটা কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, ঠিক আছে। বুঝছি স্যার। আচ্ছা, যদি বুঝতে অসুবিধা না হয়, জি, তাহলে আমরা সেকেন্ড ইয়াতে যাব, যে সঠিক ঔষধ সেটাই যেটা রোগীর সকল সমস্যা বা লক্ষণের সাথে সদৃশ্য হয়। শুধুমাত্র একটি শারীরিক লক্ষণের সদৃশ্য হলে হয় না। এইটাও খুব একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, ঠিক আছে, যেই পরের টুক আমাদের সমাজে হিউজ প্রচলিত। আপনারা আপনাদের আশপাশের হোমিওপ্যাথি, আমি এই কথা মনে হয় আগের দিনও বলছি, আশপাশের হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আপনার কি কি সমস্যা হয়েছে, ও সে 4-5টা লক্ষণ শুনবে, শোনার পরে আপনার হা করায় 2 ফোঁটা ওষুধ খাওয়া দিবে বা 2টা পুড়িয়া বানায় দিবে, ঠিক আছে। এই হলো তো বেশিরভাগ ডাক্তারের পলিসি। এইখানে বলা হচ্ছে যে না, ওই 1-2টা লক্ষণ দিয়ে 1-2টা লক্ষণ সদৃশ্য হলে কাজ হবে না। এর একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। ঔষধ পরিচয় বইটা আপনারা নিছেন না? এই বইটা তো ওষুধের উপরে, এটা ম্যাটারি আমেরিকা। জি স্যার, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আপনারা যখন প্রথমে আছে কি অ্যাব্রোটেনাম ওষুধ, আপনারা যখন অ্যাব্রোটেনাম পড়বেন, তখন আপনার নিজেরই মনে হবে ও এই সমস্যাটা আমার মধ্যে আছে, ও এটা আমার মধ্যে আছে, ও এটা আমার মধ্যে আছে, আমি মনে হয় অ্যাব্রোটেনাম, ঠিক আছে। এরপরে যখন আপনি আরেকটা ওষুধ পড়বেন, ধরেন একটা ওষুধ সকোট্রিনা, যখন পড়বেন, পড়ার পরে মনে হবে ও এই সমস্যা তো আমারও আছে, এরকম যতটা ওষুধ আছে, যতটা ওষুধ পড়বেন, প্রত্যেকটাই মনে হবে যে আমিই তো এটা। কথা বলছেন? আমার মধ্যেই তো এই সমস্যা আছে। তাহলে উদ্ভট হয়ে গেল না জিনিসটা? জি স্যার। মোটেই উদ্ভট না। ওই তার মানে তার মানে তার মানে হচ্ছে যে যখন আপনি আহ 2-1টা লক্ষণ শুনবেন, তখন তো আপনার কাছে প্রত্যেকটা ওষুধের মধ্যে 2-1টা লক্ষণ থাকতে পারে। আপনি ফট করে একটা ওষুধ খাওয়াই দিলেন, সে বলতেছে যে আমার তো হঠাৎ করে জ্বর আসছে, আমার গাওটা খুব গরম, তাপে পুড়ে যাচ্ছে, ঠিক আছে। এই কথাটুকু শোনার পরে আহ আপনাকে একটা বেলেডোনা খাওয়াই দিল, ঠিক আছে। এখন সেই জ্বরটা কি অ্যাকিউট জ্বর, না আপনার সবসময় এরকম জ্বর আসেই কিছুদিন পর পর, ঠিক আছে। নানান ধরনের তথ্য আপনার কাছে নিলই না, শুধু ওষুধ খাওয়াই দিল। অথবা আপনি বললেন যে আমার তো ডায়রিয়া হচ্ছে, যে সে ডায়রিয়ার কিছু লক্ষণ মিলে বললো ডায়রিয়ার এরকম কালার হয় সবুজের মতো, সাপ সাপ এরকম বের হয়, ফেনা ফেনা বের হয়, আপনি একটা ওষুধ দিয়ে দিল, আপনার 2 দিন পরে ডায়রিয়া একটু কমলো, আবার 1 সপ্তাহ পরে বললেন ডাক্তার সাহেব আবার ডায়রিয়া হয়েছে। আসলে আপনার যে ক্রনিক ডায়রিয়া ছিল সে জানেই না। কেন জানে না? কারণ সে তো আপনার কেস টেকিং করেন নাই, 2-4টা লক্ষণ শুনছেন, ঠিক আছে। সে যদি কেস টেকিং করতো, তাহলে কি হতো? তাহলে যেটা হতো সেটা হচ্ছে ওই যে সম্পূর্ণ অসুস্থ মানুষের ট্রিটমেন্ট প্রয়োজন, সেই অসুস্থ মানুষের অসুস্থতার একটা চিত্র তৈরি হতো। যে সেই চিত্রটা কিরকম হতো? সেই চিত্রটা হতো এরকম যে আমার এই সমস্যাটা এই সময় হয়, এই সময় আমার জ্বর আসে, এই সময় জ্বর চলে যায়, এতদিন পর পর জ্বর আসে, জ্বর হলে আমার এরকম লাগে, জ্বর হলে আমার পানি খাইতে ইচ্ছা করে না, জ্বর হলে আমার কাপড় দিয়ে মুড়ি দিয়ে রাখতে ইচ্ছা করে, এরকম নানান ধরনের বিষয়গুলো নেয়ার পরে তখন সেটা যদি ওই বেলেডোনার সাথে যদি তখন মিলতো, তখন দেখা যেত কি যে আপনার এটা পারফেক্ট হতো, জ্বরটা সাপ্রেসড হতো না, ঠিক আছে। জ্বরটা সাপ্রেসড না হয়ে আপনাকে পরিপূর্ণ সুস্থ করতো, এবং পরে দেখা গেল যে এটা ছিল আপনার ক্রনিক জ্বর। পরে আপনার ডাক্তার ইনভেস্টিগেশন করতে করতে দেখা যাচ্ছে যে এই জ্বরটা আপনার প্রত্যেক বছরে 4-5 বার করে হয়, এবং সেটা আজ 10 বছর ধরে আপনার সারেই না। তার মানে একটা ক্রনিক প্রবলেম। ওষুধ আপনার এই বেলেডোনাই ছিল, কিন্তু যেই যেই ডাক্তার অ্যাকিউট মনে করে আপনাকে বেলেডোনা দিবে,
ও বারবার যাবেন, বেলেডোনার পরে আবার ব্রায়োনিমা দিবে, ব্রায়োনিয়ার পরে রাস্টক্স দিবে, কারণ সে তো কেস্টিং করে নাই, সে তো বোঝেই নাই যে এটা ক্রনিক ছিল। ঠিক আছে? আর যে আপনাকে ওই বেলেডোনাই দিল কিন্তু কেস্টিং করে দিল, ওই তার 1 ডোজ বেলেডোনা খায় আপনি সারা জীবনের জন্য সুস্থ হবেন। কেন? কারণ সে আপনার আপনার ওষুধের চিত্রের সাথে চিত্র মিলায় ওষুধ দিছে। দ্বিতীয়ত, সে আপনার জীবনী শক্তি বিবেচনা করে পোটেন্সি দিছে, পাওয়ারটা ওইভাবে তৈরি করে দিছে, যার কারণে আপনার রোগটা ক্লিয়ার হয়ে গেছে। আর যে এই কাজটা করে নাই, সে আপনার অ্যাকিউট মনে করে আপনাকে হাই পোটেন্সি দিয়ে উচ্চ শক্তির একটা ওষুধ দিয়ে দিছে, একবার খেয়ে জ্বর চলে গেছে, আবার 1 সপ্তাহ পরে ফিরে আসছে। একই ঘটনা, কিন্তু দুইটা ডাক্তারের কাছে একই ওষুধে 2 রকম কাজ ঘটবে, 2 রকম ঘটনা ঘটবে। এই জন্য বলতেছে যে সঠিক ঔষধ সেটাই যেটা রোগীর সকল সমস্যা, এই দেখেন সকল সমস্যা বা লক্ষণের সাথে সদৃশ্যপূর্ণ, শুধুমাত্র একটি শারীরিক লক্ষণের সাথে সদৃশ্য হলে হয় না। ক্লিয়ার বিষয়টা? আশা করি। জি। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে বিষয়টা আছে, তৃতীয়, যে ঔষধ সঠিক সদৃশ্য হলে ঔষধের সর্বনিম্ন মাত্রা আরোগ্য যথেষ্ট। এই যে কথাটা আমি অলরেডি বলে আসছি, যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বললাম, সেটা কি, যে আপনার লক্ষণ ছিল ব্রেনের বেলেডোনার ক্রনিক ফিভার। বুঝেন কিন্তু কথাটা, আমি আরেকবার রিপিট করতেছি, বেলেডোনার ক্রনিক ফিভার। ঠিক আছে? ক্রনিক জ্বর, যেটা আপনার প্রত্যেক বছরেই 2-3 বার করে হয়। একজন ডাক্তার আপনার 2-3টা সিমটম নিয়ে সে আপনাকে বেলেডোনা বললো যে আপনি বেলেডোনা 10M একটা শক্তি 10M শক্তির বেলেডোনা দিয়ে দিল, আপনার জ্বরটা হয়তো 2-4 দিনের জন্য চলে গেল, আবার 1 সপ্তাহ পরে ফিরে আসলো। আবার আরেকজন ডাক্তার আপনার ওই, ধরেন আপনি ওই ডাক্তারের কাছে ঠিক না হওয়ার পরে আপনি আবার আরেক ডাক্তার পরিবর্তন করে আরেকজনের কাছে গেলেন, যে আপনার আবার হিস্টোরি নিল, আপনাকে পুরা মানুষটা আপনি কেমন বোঝার চেষ্টা করলো, সে আপনার সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে একটা ঔষধের চিত্র তৈরি করলো, এবং সেই চিত্রটাও ছিল বেলেডোনা। কথা বুঝছেন? তখন কি হলো, সে আপনাকে বলল যে আপনি এক কাজ করেন, এই 200 পোটেন্সি ওষুধটা আমি আপনাকে 7টা ডোজ দিলাম, মানে স্প্লিট ডোজে 7টা দিলাম, আপনি 1 দিন পর পর 7 দিন খাবেন, খেয়ে জানাবেন আমাকে। অর্থাৎ সে 15 দিনের জন্য আপনাকে ওষুধ দিল। আপনি 200 15 দিন ধরে খাওয়ার পরে দেখলেন জ্বর চলে গেছে, বললেন যে ডাক্তার সাহেব আমার আর জ্বর আসে না। তখন ডাক্তার বললেন আচ্ছা ঠিক আছে, আপনি ওষুধটা বন্ধ রাখেন, আপনি আবার 15 দিন পরে আমার সাথে সাক্ষাৎ করেন। এরপরে দেখা যাচ্ছে 15 দিন পরে, 1 মাস পরে আপনি আসলেন, আর জ্বর আসে না। ওষুধ দুইজনেই দিছে বেলেডোনা, একজনেরটা জ্বর ফিরে আসছে, আর একজনেরটাই একদম চলে গেছে। আপনি 1 বছর পরেও ডাক্তারে বলতেছেন যে আর জ্বর আসে নাই। কেন? সে তার ঔষধ শুধু সে সুন্দরভাবে নির্বাচিত করে নাই, সে আপনাকে পুরা মানুষটাকে বোঝার জন্য সে রোগের ট্রিটমেন্ট না করে মানুষের ট্রিটমেন্ট করার কারণে কি হয়েছে, যেটা হয়েছে, সে আপনাকে এমন একটা মাত্রার ওষুধ দিছে, যেই মাত্রা একটা মাত্রায় আপনার জন্য যথেষ্ট রোগ সারায় ফেলার জন্য। যেটা আমি 3 নাম্বার পয়েন্টটাকে পড়তেছি, যে ওষুধের সর্বনিম্ন মাত্রা আরোগ্য করতে যথেষ্ট, যদি ওষুধ সদৃশ্য হয়। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে যে যিনি প্রশ্ন করছে এখানে, নিরাময় প্রক্রিয়ার সময় রোগীর সব লক্ষণ যেভাবে প্রকাশিত হয়েছিল তার ঠিক বিপরীত ক্রমে তা দূরীভূত হয়। জিনিসটা একটু মাথা খাটালে কিন্তু উত্তর পেয়ে যাবেন। নিরাময় প্রক্রিয়ার সময় রোগীর সমস্ত লক্ষণ যেভাবে প্রকাশিত হয়েছিল তার ঠিক বিপরীত ক্রমে দূরীভূত হয়। এটা অনেকভাবে বলা যায়। ধরেন একটা মানুষের
আপনি এই যে এখন শীতকাল, তো আমি এখনকার ঘটনা দিয়ে বলি। আপনার ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে গিয়ে যাই বলতেছেন যে ডাক্তার সাহেব আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে। ঠিক আছে, তখন ডাক্তার যখন জিজ্ঞাসা করতে করতে আপনি বললেন যে আমি প্রথমে এরকম একটু এই শীতের মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করছিলাম, গোসল করার পরে আবার নাক দিয়ে পানি পড়া শুরু হলো, নাক দিয়ে পানি পড়তে পড়তে হাসি শুরু হলো, হাসি হইতে হইতে বুকটা জ্যাম হয়ে গেল, বুকটা জ্যাম হইতে হইতে এখন শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে কি এই লক্ষণগুলা কি একবারে প্রকাশিত হয়েছিল? স্যার ধাপে ধাপে। ধাপে ধাপে হয়নি। প্রথমে নাক দিয়ে পানি পড়তেছিল, তারপরে কি হচ্ছিল, একটু হাসি হচ্ছিল, তারপরে কি হচ্ছিল, সাপোজ একটু কাশি হচ্ছিল, তারপরে কি হচ্ছিল, বুকটা ভারী হয়ে এখন শ্বাসকষ্টের মতো লাগতেছে। তাহলে সর্বশেষ দেখা দিল কি, শ্বাসকষ্ট, তাই না? জি স্যার। এবার এটার মানে ওই ধাপটারে খালি উল্টায় দেন, তাহলে আরোগ্য প্রক্রিয়া কেমন হবে এবার বলেন তো? স্যার সবার শেষে যে লক্ষণটা আসছে সবার আগে সেটা সারবে, এবং সবার প্রথমে যে লক্ষণটা আসছে সবার শেষে সেটা সারবে। জি 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 রাইট। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। জি ক্লিয়ার। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পরে জানবো, কিন্তু এটা একটা মৌলিক নীতি। আপনার এই যখন ওষুধ খাওয়া শুরু করলেন, কারণ আমি বললাম এটা একটা মৌলিক নীতি, ওই যে ক্যান্সার কি হার্টের সমস্যা নিয়ে আসছিলাম, আমি বললাম যে হার্টের রোগটা পরেও সারতে পারে। ঠিক আছে, ওটা তো সর্বশেষ আমার দেখা, প্রশ্নটা এইটা নিয়েই ছিল স্যার। ওটা তো সর্বশেষ দেখা মানে গেছে, তাই না? জি স্যার, তাহলে ওই হার্টের রোগটাই তো আগে সারার কথা ছিল। হার্টের রোগটা আগে সারে, এইখানে ডিপেন্ড করে আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে সেই নীতিটা এই কথাটাই ঠিক হবে, সবশেষে এই কথাটাই ঠিক হবে, কিন্তু এর ভিতরে একটু গভীর কিছু বিষয় আছে। ওই যে হেরিং এর ল বলছিলাম না, হেরিং এর ল, যেটা হ্যানিম্যান বলছে, অনুমোদন দিয়ে গেছেন, যিনি মায়াজম বিশ্বাস করতেন না। হেরিং এর ল এর মধ্যে একটা আছে যে সেন্টার টু পেরিফেরি। ঠিক আছে, অর্থাৎ শরীরের ভিতর থেকে বাইরের দিকে রোগ প্রকাশিত হবে। কথা বুঝছেন? যে এই রোগের ধরন অনুযায়ী আপনার রোগটা কিরকম ছিল সেইটা ডিপেন্ড করবে। যদি আপনার রোগটা পেরিফেরি পর্যায়ে থাকে, ঠিক আছে, যদি পেরিফেরি পর্যায়ে থাকে তাহলে আপনার রোগটা পেরিফেরি থেকে ইয়ে আপনার ভিতর থেকে সারা শুরু হবে, পেরিফেরিতে চলে আসবে, বাইরের দিকে চলে আসবে। কথা বুঝছেন? এখন ধরেন আমি এটার আরেকটা উদাহরণ দিই, রোগটা এরকম ভাবে আক্রান্ত হয়েছিল, এই ঘটনাটাই যেটা বলতেছিলাম, এই ঘটনাটাই ধরেন আপনার আগে ছিল সোরা, চুলকানি। এই চুলকানিটা আপনি মলম টলম মাইরে ভিতরে পাঠিয়ে দিচ্ছেন, সাপ্রেসড করে ফেলছেন। এবার 10 বছর পরে আপনার হলো শ্বাসকষ্ট। এইবার আপনি শ্বাসকষ্ট নিয়ে যখন ডাক্তার দেখাইতে যাবেন, তখন শ্বাসকষ্ট যত কমতে থাকবে, চুলকানি আবার তত বাড়তে থাকবে। তাহলে পর্যায়ক্রমটা ছিল কি, প্রথমে ছিল কি চুলকানি, সোরা। ঠিক আছে, এটা যখন ভুল সাপ্রেসড হওয়ার কারণে এটা যখন আপনার ভিতরে ঢুকে শ্বাসকষ্ট তৈরি করছে, এবং আপনি যখন শ্বাসকষ্ট নিয়েই তো ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কিন্তু আপনাকে শ্বাসকষ্টের জন্য ওষুধ দেয় নাই, আপনাকে সদৃশ্য ওষুধ দিছে পুরা মানুষটা বিবেচনা করে। ওষুধ দেওয়ার পরে কি হয়েছে, এবার আপনার শ্বাসকষ্ট কমা শুরু হয়েছে, এদিক দিয়ে চুলকানি বাড়ানো শুরু হয়েছে। তাহলে বিপরীত ক্রম হলো না? জি স্যার। জি। আর আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম ওটা হচ্ছে অ্যাকিউট। কথা বুঝছেন? আর এখন যেটা দিলাম এটা ক্রনিক। তবে অ্যাকিউটে কিছু ব্যতিক্রম হয়, ক্রনিকেও কিছু ব্যতিক্রম হয়। একটা নীতি, মূল নীতি, এটা হচ্ছে মূল নীতি,
তার মানে এই না যে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হবে না, এবং সেই ব্যতিক্রম হওয়ার পিছনেও বহু কারণ থাকে। যেরকম একটা কারণ হচ্ছে ড্রাগ। আপনার ডাক্তারের কাছে এসে আপনি এরকম বললেন, বলার পরে তো আপনি বলেন নাই তো মাঝখানে আমি অনেক এলোপ্যাথি ওষুধ টষুধ খাইছি, এগুলা কিছুই বলেন নাই। ঠিক আছে, ডাক্তার সমস্ত কিছু নেওয়ার পরে আপনাকে ওষুধ দিছে, কিন্তু শ্বাসকষ্ট উন্নতি হয়েছে, শ্বাসকষ্টের উন্নতি হয়েছে, বাট চুলকানি বেরোচ্ছে না। কিন্তু হিসাবে চুলকানি বেরোনো উচিত, ডাক্তার নিশ্চিত যে আপনার চুলকানি বেরোবে। ঠিক আছে, এবার আপনি কি করছেন, ডাক্তারের কাছে বলেন নাই যে আপনার একটু হালকা একটু চুলকানি বেরোইছে। এরকম রোগী আমরা অনেক পাই, যে তার ওষুধ দিছি, দেওয়ার পরে একটু চুলকানি বেরোইছে, সে মলম মাইকে ফেলছে, বা একটা কিছু মাইকে চুলকানি আবার বন্ধ করে দিচ্ছে। কথা বুঝছেন, এগুলো তথ্য গোপন করে। কিন্তু হোমিওপ্যাথি এমন একটা জিনিস, তখন ডাক্তার চিন্তা করে যে কি ব্যাপার, এর শ্বাসকষ্ট কমতেছে, চুলকানিও বেরোচ্ছে না, আবার কিছুদিন পরে আবার যেভাবে দেখছিলাম সেই ডাইরেকশন অনুযায়ী কিওর হচ্ছে না, তার মানে সামথিং রং, কিছু একটা ঝামেলা আছে, রোগী আমার কাছে গোপন করতেছে। এই মূলনীতিগুলা খেয়াল রাখলেই ডাক্তার বুঝে ফেলেন যে রোগী আমার কাছে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। একটা সময় যে ডাক্তাররা ক্লিয়ার যে রোগী আমারে গোপন করতেছে, সে এক সময় আপনার প্রশ্ন করে ফেলবে যে আসলে কি আপনার গায়ে একটু চুলকানি টুলকানি হয় নাই, গা তো কখনো কি চুলকায় নাই, এরকম র্যাশ ট্যাশ বেরোয় নাই। তখন একদিন হয়তো রোগী বলবে আমরা এরকম পাইছি না ডাক্তার সাহেব, ওই হালকা পাতলা একটু চুলকাচ্ছিল, আমার বউ আবার একটা ওই মলম নিয়ে এসে দিছিল, বললো যে এটা মাখো কমে যাবে না এইসব ছোটখাটো চুলকানি, তো আমি একদিন মাখছিলাম। বোঝেন, এরকম বহুত ঘটনা পাই আমরা। এইভাবে আপনার হচ্ছে বিপরীত ক্রমে, ঠিক যেই প্রক্রিয়ায় রোগের লক্ষণগুলো প্রকাশিত হয়, সারার সময় ঠিক তার বিপরীত ক্রমে সারতে থাকে। এখন কি পরিষ্কার হয়েছেন? জি হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ব্যতিক্রম থাকে। যেরকম এমনও কিছু ব্যাপার আছে অনলি ডাক্তার একটা লক্ষণ শুনেই ওষুধ দিতে পারেন। কেন কেউ বলতে পারবেন? অনুমান করেই বলেন। স্যার, ওটা অ্যাকিউট কেস, এই কারণে হয়তো। না, অ্যাকিউট কেসও না, ক্রনিকেও আছে। স্যার এইগুলা আনকমন বিরল যে প্রজাতির। এইগুলা কিছু কিছু ওষুধের মধ্যে এমন একটা পিকুলিয়ার লক্ষণ আছে যেটা আর দুনিয়ার কোনো ওষুধে নাই। কথা বলছেন, এরকম ডাক্তার ঠিক 2-3টা জিনিস শোনার পরে প্রেসক্রিপশন করে ফেলতে পারে, সেগুলো এক্সপেরিয়েন্সের ব্যাপার। যেরকম একটা 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 ইয়ে আছে যে পালসেটিলার একটা ওষুধ আছে, ওষুধের একটা লক্ষণ আছে যে রোগীর মনে হয় যে তার ঘাড় বেয়ে একটা ঠান্ডা পানির পানির একটা ধারা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মেরুদণ্ড বেয়ে একটা পানির ধারা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এটা কোনো ওষুধে নাই, অনলি পালসেটিলাতে আছে। তখন পালসেটিলার আরো কয়েকটা সিমটম আপনি নিলেই মিলায় ফেলতে পারবেন যে দিস ইজ পালসেটিলা। এটা একটা পিকুলিয়ার এবং অদ্ভুত লক্ষণ। এইগুলা খুব এক্সপেরিয়েন্স ইয়ার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যেই ডাক্তার এই অদ্ভুত লক্ষণ দেখে প্রেসক্রিপশন করছিলেন তিনি কেস টেকিং করেন নাই, ব্যাপারটা এরকম না। এই জাতের ডাক্তাররা অবশ্যই কেস টেকিং করেন। কেস টেকিং করার পরে উনি যখন আরো কনফার্ম হতে চান, তখন এই অদ্ভুত লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ, কি নোট লক্ষণ, ঠিক আছে, কনফার্মেটরি লক্ষণ, এই বিষয়গুলোর উপরে খেয়াল করেন কনফার্ম, আরো ওভার কনফার্ম হওয়ার জন্য। তাহলে হোমিওপ্যাথির 4টা মূলনীতি কিন্তু আমরা মনে হয় ক্লিয়ার। জি স্যার। ক্লিয়ার।
আজকে তো এই কয়টা বুঝতেই আমাদের 1 ঘন্টা পার হয়ে গেল। জি স্যার। যাই হোক, ছোট্ট 2টা আলোচনা আছে, একটু শেষ করে দিই। এই পরেরটা হবে না, ডিফেন্স মেকানিজমটা একটু বুঝতে টাইম লাগবে। স্বতন্ত্র স্বতন্ত্র যেটা আমি অলরেডি একবার বলেই ফেলছি। এই কথাটা মনে হয় আপনাদের ক্লাস নিতে আমি বেশ কয়েকবার অলরেডি বলছি যে একটা ফ্যামিলির 10 জনের জ্বর হয়েছে, 10 জনের জন্য 10 রকম ওষুধও লাগতে পারে, বলছি না একবার? জি হ্যাঁ স্যার, স্যার, জি স্যার বলছিলেন একবার। কেন কেন? কারণ 10 জনের সিমটম 10 রকমের হইতে পারে স্যার। এক একজনের লক্ষণ এক এক টাইপের হতে পারে, এক একজনের হিস্ট্রি এক এক ধরনের, হিস্ট্রি তার আলাদা থাকবে এই জন্য। অ্যাকচুয়ালি এক কথায় যদি আমি বলি, 10টা মানুষের ব্যক্তিত্ব আলাদা, 10টা মানুষের মন মানসিকতা বৈশিষ্ট্য আলাদা। জি স্যার। ঠিক আছে, যেটাকে বলা হয় কনস্টিটিউশন। এই 10টা মানুষের কনস্টিটিউশন 10 রকম। এই 10টা মানুষ, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, তাই না? প্রত্যেকটা জি স্যার। মানুষ ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়ালাইজেশনের কারণে প্রত্যেকটা ওষুধও তো ইন্ডিভিজুয়াল, তাই না? প্রত্যেকটা ওষুধ আলাদা না? প্রত্যেকটা স্যার। ওষুধের চরিত্র, বৈশিষ্ট্য, লক্ষণ, ম্যাক্সিমাম ওষুধের প্রায় 20 থেকে 30-50% লক্ষণ প্রায় এক থাকে। সেগুলো থাকে কি ওই জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি এগুলোর ক্ষেত্রে। কিন্তু বেসিক লক্ষণ হিউজ ডিফারেন্স থাকে। কথা বুঝছেন? তো সেই ক্ষেত্রে যেটা হয়, যখন আপনি সবকিছু নেয়ার পরে, আপনার রোগ সবকিছু জানার পরে দেখতেছেন যে 10টা একই ফ্যামিলির মানুষ একই জায়গায় বাস করে, একই জ্বরে আক্রান্ত হয়েছে, কিন্তু 10 জনের জন্য 10টা ওষুধ লাগতেছে, বা 10 জনের জন্য 5 রকম ওষুধ লাগতেছে। কারণ একজনের সাথে আরেকজনের কিছু জিনিস মিলে যেতে পারে, যেহেতু জেনেটিক্যালি তারা একই ফ্যামিলির, জেনেটিক ইনফরমেশন তো মিলে যেতে পারে। এই জন্য আমি ধরে নিলাম যে 10 জন মানুষের জন্য 6টা ওষুধ লাগছে, 6 রকম। অর্থাৎ ওই ফ্যামিলিতে 6টা বৈশিষ্ট্যের মানুষ আছে। আর যদি 10 জনের জন্য 10 রকম ওষুধ লাগে, তাহলে 10টা বৈশিষ্ট্যের মানুষ থাকে। যেমন আমি দেখছি যে অনেক যে তার ছেলের চেহারা, গঠন, কথাবার্তা, আচরণ ঠিক তার বাবার মতো একজ্যাক্ট, এমনকি গলার কণ্ঠও সেম। আছে না এরকম হুবহু? হ্যাঁ আছে স্যার। এবং দেখবেন যে তাদের ওই শুধু ওই স্ট্রাকচারের পাশাপাশি অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে তাদের ওই হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে ওষুধের স্বতন্ত্রতাও সেম। এইগুলো একটু রেয়ার, হ্যাঁ। তো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল, আলাদা হয়। এটা মাথায় রাখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা হয়। সবচেয়ে বড় ব্যাপার যে আপনি এক ফ্যামিলির হোক আর 10 ফ্যামিলির হোক, যখন ওষুধ দিবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে ওই মানুষটাকে বিবেচনা করা, যেটা আমরা 4টা মূলনীতি প্রথমে পাইলাম। মানুষটাকে আপনি ফাইন্ড আউট করার পরে 10টা মানুষের জন্য যদি একই ওষুধ লাগে, তারপরেও যদি আফসোস করেন যে আমি এত কষ্ট করলাম, ওষুধ তো একই লাগলো, এই অনুশোচনা আপনি যদি হোমিওপ্যাথির মূলনীতি না জানেন তাহলে হবে, ধুর এতক্ষণ ধরে কষ্ট করলাম, একটা ওষুধ দিলে হয়ে যেত। ঠিক আছে? কিন্তু যদি আপনি হোমিওপ্যাথির মূলনীতি জানেন, তখন আপনার এই অনুশোচনা হবে না। তখন আপনি বলবেন যে না, আমি ঠিক কাজটাই করছি। আর 10 জনের জন্য 10 রকম ওষুধ লাগলে তো লাগলোই। তবে পসিবিলিটি 10 জনের জন্য অন্তত 4-5 রকম ওষুধ লাগা। 10 জনের জন্য 10 রকম ওষুধ লাগাটাও একটা পিকুলিয়ার ব্যাপার। ঠিক আছে? 10 জনের জন্য সাধারণত 10 রকম ওষুধ লাগে না। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই 4-5 রকম হয়ে যায়। কেন লাগে না? ওই যে জেনেটিক বৈশিষ্ট্য, ওই যে বাপের গনোরিয়া ছিল, দাদার গনোরিয়া ছিল, সেটা বাপের মধ্য দিয়ে বাপেরও কিছু হয় নাই,
কিন্তু নাতির এসে গনোরিয়ার একটা প্রভাব আছে। এই ঘটনাগুলা ঘটে বাই হেরিডিটারি, জেনেটিক্যালি এই ঘটনাগুলা ঘটে, যার কারণে ব্যক্তি স্বতন্ত্রতা পূর্বপুরুষের সাথে কিছুটা মিল থাকে, বা একই ফ্যামিলির 2-3 জনের ক্যারেক্টারিস্টিক একরকম হয় অনেক সময়, ঠিক আছে, তবে বেশিরভাগই আলাদা হয়। এই যে প্রত্যেকটা মানুষ আলাদা, তার জন্য প্রত্যেকটা ওষুধ আলাদা হয়, ঠিক আছে, এইটাকে বলে ব্যক্তি স্বতন্ত্রতা বা ইন্ডিভিজুয়ালাইজেশন, যেটা হোমিওপ্যাথির অন্যতম একটা মৌলিক নীতি। এই 4টার বাইরে আরো কিছু মূলনীতি আছে, তার ভিতরে আসলে এটা ওই 4টার মধ্যেই পড়ে, কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশন নামে একটা আলাদা চ্যাপ্টারে পড়ানো হয়। মূলনীতি: ওষুধের স্বতন্ত্রতা, ব্যক্তির স্বতন্ত্রতা। এবং মজার ব্যাপার হচ্ছে, যেগুলো পড়াচ্ছি এর ভিতর থেকে আপনাদের ভবিষ্যতে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনারা একদম গড়গড়ায় লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন আসে এগুলার থেকে। ব্যক্তি স্বতন্ত্রতা কাকে বলে? হোমিওপ্যাথির মূল নীতিগুলা লিখুন। হোমিওপ্যাথির মূল নীতিগুলা ব্যাখ্যা করুন, প্রশ্ন আসে। পারবেন না? জি জি ইনশাআল্লাহ স্যার, স্যার। ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা অন্যদের থেকে আরো ভালো পারবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। তাহলে ইন্ডিভিজুয়ালাইজেশন এই পর্যন্ত আমরা পড়লাম, মানে যে রোগীর স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত করা। এটা এই যে এখানে ইয়া লিখছেন, কিন্তু হোমিওপ্যাথি একই রকম রোগ, যেমন মৃগী রোগের ভুগছেন, এরকম প্রত্যেক রোগের জন্য সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে, ঠিক আছে। যে কথাটা বললাম এটাকেই উনি এভাবে লিখছেন। আরেকটা আছে, সেটা হচ্ছে ডিফেন্স মেকানিজম, ভাইটাল ফোর্স। এটাও তো আপনারা জানেন, সম্ভবত আলোচনা করছিলাম। ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, তাই না? জি স্যার। জীবনী শক্তি নিয়ে তো মনে হয় গত দিনে অর্গাননের ক্লাসেও আলোচনা করলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তবে এখানে একটা বিষয় বোঝাইতে গেছে যে তরঙ্গ ক্ষেত্র বলছেন, যেটাকে বলা হয় রেজোনেন্স। রেজোনেন্স এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, এইটা নিয়ে আমরা আগামী দিন এখান থেকে শুরু করে আমরা আরো বিষয় পরের চ্যাপ্টারে যাব। সেটা হচ্ছে আপনার এগুলা পরের দিনে খুব সহজে আলোচনা হয়ে যাবে। এরপরে পরে আগামী দিনের মেন আলোচনা থাকবে হচ্ছে স্বাস্থ্যের সংজ্ঞা, সুস্বাস্থ্য কাকে বলে। এই আলোচনা টপিকে যাওয়ার আগে আমি খুব সহজে এইগুলা আলোচনা করে বুঝাই দিব। হ্যাঁ, আজকে মৌলিক নীতিগুলা নিয়ে আলোচনা করছি, তো এই জন্য আমি অন্যদিকে আগেই জানতে চাচ্ছি না, কারণ এটা আপনাদের মাথায় একটু স্টে করা দরকার। জি স্যার। ওকে, আর কারো যদি কোশ্চিন থাকে তাহলে বলেন, এখন বলেন। এখন আমি প্রশ্ন উত্তরে যাব, ঠিক আছে? তারপরে আমরা কোশ্চিন। মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনি হাত তুলেছিলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আপনার সাদৃশ্য নীতির সাথে মৌলিক হোমিওপ্যাথির কিছু অপরিহার্য নীতি 2 নম্বরে আপনি বলেছেন সকল সমস্যা বা লক্ষণের সাথে সাদৃশ্য। তাহলে সকল লক্ষণ বলতে আমরা এখানে শারীরিক লক্ষণটাকে একটা লক্ষণ ধরেছি, আর কত রকমের লক্ষণ হতে পারে? ওই যে মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল, তিনটা। মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল। আর একটা হলো স্যার, আপনি বেলোডোনার একটা উদাহরণ দিচ্ছিলেন যে জ্বর যখন রিপিট হয় তখন 10 এর একটা শক্তি দিয়ে জ্বর রিপিট হয়েছে, কিন্তু 200 এর আপনার দিয়ে 7 ডোজ দিয়ে রিপিট হয়নি। তাহলে সর্বনিম্ন বলতে তো আমরা তো 200 এর নিচেও আছে, আমরা সেটা প্রয়োগ করিনি। তাহলে মূল প্রতিপাদ্য, এটা একটা রূপক। আমি যেটা বলছিলাম এটা একটা রূপক। রূপক, ও আচ্ছা। রূপক, বাট আপনাকে যেটা মেইনলি বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যদি সম্পূর্ণরূপে কেস টেকিং করে ইন্ডিভিজুয়ালাইজেশন
করেন ওই মানুষটাকে আলাদা করে ফেলতে পারেন, রোগটাকে না মানুষটাকে আলাদা করে ফেলতে পারেন, সেই সাথে আপনি একটা জিনিসও বুঝতে পারবেন, সেটা হচ্ছে তার জন্য যথোপযুক্ত মাত্রা কতটুকু হবে। আচ্ছা, এটা কিভাবে বুঝবো স্যার? এইগুলাই তো আপনারা শিখবেন। দিস ইজ কল্ড হোমিওপ্যাথি, এখনো তো ঢোকেনি নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? সরি স্যার। স্যার আর একটা, আপনি হেরিং এর আরোগ্য নীতি আপনি বলছিলেন 6টা। হুম, তো আমি স্যার আপনাদের কাছ থেকে বই নিয়েছি, সেখানে হোমিও সাথীতে আমি দেখছি যে আরোগ্য নীতি হল 3টা। তো আর একটু স্যার কোথায় পাবো স্যার, যদি একটু বলতেন। না না, আপনি আস্তে আস্তে পাবেন। আগে আপনারা ইয়ে হয়েন না। ওই এখন আপনাদের মনে আমি খালি এই যে এগুলো আপনাদের একটা কিউরিসিটি জন্ম হচ্ছে, আমার উদ্দেশ্যই ছিল এটা আপনারা আরো জানতে চাইবেন। ঠিক আছে, একটা হোমিওপ্যাথি অনেক বড় সাবজেক্ট, আপনাদের এই ডিপ্লোমা কোর্সটাও 4.5 বছরের কোর্স। আচ্ছা ঠিক আছে, এখানে আমি মূল নীতি আলোচনা করতে যে আমাকে অনেক বোঝানোর জন্য অনেক কথা বলতে হচ্ছে, আচ্ছা তো সব জিনিসই আপনার জন্য না, আচ্ছা আচ্ছা মানে এই মুহূর্তের জন্য না। হ্যাঁ, প্রত্যেকে স্টেপ আছে, স্টেপ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। মেহেদী হাসান নাকি? স্যার একটা জাস্ট এটা মানে, জি স্যার, স্যার একটা প্রশ্ন ছিল জাস্ট, এটা মানে ধারণা থেকে আর কি, মানে এরকম চিন্তা মাথায় আসে আর কি। সেটা হলো স্যার, আপনি কোন একটা ক্লাসে বলছিলেন যে প্রায় 6,500-এর মতো হোমিওপ্যাথি ওষুধ আছে। হ্যাঁ হ্যাঁ। এখন স্যার আমাদের মানুষ, আমাদের ওয়ার্ল্ডে স্যার প্রায় 300 কোটির উপরে মানুষ স্যার। এখন সবার যদি একটা করেও যদি আমি ইউনিক বৈশিষ্ট্য ধরি স্যার, তাহলে 300 কোটি ইউনিক বৈশিষ্ট্য হয়ে যায়। হ্যাঁ, এখন এতগুলা স্যার বৈশিষ্ট্য, সেটা মাত্র 6,500 মানে ওষুধ দিয়ে স্যার একটা, মানে আরো কি ওষুধের দরকার আরো পড়ে না? আরো ওষুধ আবিষ্কার হইতেই পারে, এই ব্যাপারে কোনো ইয়ে নাই। এই 6,500-এর সাথে আরো একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ওয়েললি প্রুফড আছে 3,000 3,500 মতো। ঠিক আছে, তে আর বাকিগুলা ওয়েললি প্রুফড না। এখন ঘটনা হচ্ছে যে এখানে কিছু ফ্যাক্টর আছে, ওই যে বললাম ব্যক্তি স্বতন্ত্রতা মানেই যে 800 কোটি পৃথিবীর মানুষ 800 কোটি রকম, ব্যাপারটা অ্যাকচুয়ালি তাও না। কিন্তু স্যার অ্যাটলিস্ট 3,000-এর তো উপরে, এটা তো একটা ধারণা করা যায়। এটা তো হইতেই পারে, সেটা তো অন্য ব্যাপার, সেটা তো অন্য জিনিস। এখন পৃথিবীতে আপনার রোগ আছে কয়টা? রোগ হাতে গুনে শেষ করে দেওয়া যায়। কিভাবে বলেন তো? স্যার ওই যে সোরা সিফিলিস সাইকোসিস। পুরা সিভিলিস সাইকোসিস এই মায়াজম গুলার মধ্যে সীমাবদ্ধ, বুঝছেন না? আরো নতুন কিছু মায়াজম, তার ভিতরে প্রুফড একটা মায়াজম হচ্ছে টিউবারকুলাসিস। অনেকে ক্যান্সার মায়াজম বলে। ক্যান্সারটা মায়াজম হওয়ার অনেকগুলো শর্ত ক্যান্সারের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু সবাই এটাকে স্বীকৃতি দেয় নাই এখন। তো যাই হোক, আরো মায়াজম থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ এক একটা করে ওষুধ পাঠাইছেন, ব্যাপারটা তাও না। কথা বুঝছেন? আরো মজা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের কাছে যে রোগগুলো আসে, ম্যাক্সিমাম শতকরা 95 থেকে 98% রোগ 200-300 ওষুধের মধ্যে ঘোরাফেরা করে। ডাক্তারদের কাছে ব্যবহৃত 200-300টা ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার হয়, 80-90%। খুব রেয়ার থাকে আর 2% 1% ভিন্ন ওষুধ। কথা বুঝছেন? এখন এই রোগগুলা ডিপেন্ড করে পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া, কালচার, জীবনযাত্রা, অনেক কিছুর উপরে, যেটা আমরা অর্গানের ক্লাসে কিন্তু ওই যে স্বাস্থ্য সংরক্ষক আলোচনার মধ্যে বলছিলাম। বাংলাদেশে সব জেলাতে সব ধরনের ওষুধ বেশি ব্যবহার হয় না। চট্টগ্রামে যে ওষুধটা বেশি লাগে, ঢাকাতে সেই ওষুধটা বেশি লাগে না। ঢাকাতে যে ওষুধটা বেশি লাগে, চট্টগ্রামে ওষুধটা বেশি লাগে না। অথবা ওই কোন একটা পদ্মার চরে একটা ফ্যামিলির অসুখ হয়েছে, তার যে ওষুধটা লাগবে সেই ওষুধটা কোন শহরের মানুষের হয়তো নাও লাগতে পারে। কথা বুঝছেন?
এইগুলা জীবনযাত্রা, পরিবেশ, পরিস্থিতি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। যেরকম একটা ওষুধের কথা বলি, যে নেট্রামিওন নামে একটা ওষুধ আছে। শিক্ষিত জনগোষ্ঠীর অধিকাংশ মানুষেরই নেট্রামিওর কোনো না কোনো সময় প্রয়োজন হইতে পারে বর্তমান পরিস্থিতিতে। এটা তাদের শিক্ষা এবং অহংকার। এই কারণে শিক্ষার একটা অহংকার আছে না, আপনার শিক্ষিত লোকের চলাফেরা দেখে বোঝেন না, সে বোঝাইতে চাই যে আমি শিক্ষিত, একটা অহংকার, হেডম। ঠিক আছে, এই হেডম তারে নেট্রামিওরের দিকে ধাবিত করছে। এরকম বহু কিছু আছে, ফ্যাক্টর, বহুত ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তবে সারা পৃথিবীতেই দেখা গেছে বেশিরভাগ দেশেই ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে 2 থেকে 300 ওষুধের ঘোরাফেরাই বেশি দেখা যায়। আর বেশিরভাগ ওষুধই খুব রেয়ার। রেয়ার বলতে খুব অল্প। দেখা যাচ্ছে 100টা রোগী আসছে, তার ভিতরে একজনের লাগতেছে, দুইজনের লাগতেছে একটা রেয়ার ওষুধ, একটা আলাদা ওষুধ। কথা বুঝছেন? আর স্যার ওই যে ওই ক্যান্সারের ক্ষেত্রে যেটা বললেন যে স্যার, যে এটাও মায়াজমের মানে কেউ কেউ বলছেন আর কি। স্যার একটা জিনিস হলো মায়াজম ব্যাপারটা ইনিশিয়াল। মায়াজম অর্জনের হ্যানিম্যানের দেওয়া কিছু শর্ত আছে, যে শর্তগুলা হইলে একটা জিনিসকে মায়াজম বলা যায়। যেমন বর্তমানে ড্রাগ মায়াজম নামে একটা মায়াজম বলা হচ্ছে। এইগুলা সেই শর্তগুলার অধিকাংশ পূরণ করে। স্যার এমনি বেসিক ভাবে স্যার মায়াজম বলতে স্যার যতটুকু মানে আমার লজিকে ঢুকে গেছে, এটা কি আসলে ঠিক কিনা জানি না, যে মায়াজম ব্যাপারটা হলো আমার ইনিশিয়াল স্টেজ, যে এই স্টেজে একটা রোগের কোনো একটা মানে একটা পুরোপুরি পিওর একটা রোগ আর কি। হ্যাঁ, এরপরে ওটাতে চাপা দিলে ওর পরে আস্তে 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 একটা ক্রিটিক্যাল কোনো একটা পর্যায়ে গিয়ে ওটা পৌঁছায়। সেটাই তো হ্যানিম্যান প্রুভ করছেন, এবং ওই অনুযায়ী আর বাইরে যেতে পারবেন না। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে আর বোধহয় এই মায়াজমের ব্যাপারটা একটু মাথায় সাইড করে রেখে দেন। এটা অনেক গভীর বিষয়, বুঝতে হলে পুরাটাই বুঝতে হবে, না হলে আলোচনা করে লাভ নেই। কথা বুঝছেন? জি স্যার। স্যার একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই স্যার। হ্যাঁ বল। সর্বশেষ স্যার, গত অর্গানিক ক্লাসটা দুর্ভাগ্যবশত আমি করতে পারিনি। তো আগামী দিনে স্যার একটু কোন কোন বিষয়ে আলোচনা হবে একটু যদি জানতে পারতাম তাহলে একটু প্রস্তুতি নিতে ভালো হতো। আচ্ছা সরি, আর একবার একটু বলেন। স্যার আমি গত অর্গানিক ক্লাসটা দুর্ভাগ্যবশত করতে পারিনি। তো একটু স্যার আগামী দিন কি পড়ানো হবে একটু জানতে পারলে উপকার পেতাম স্যার। স্যার আপনি মিউট হয়ে আছেন, কথা শোনা যাচ্ছে না। 5 নাম্বারটা আমরা পড়ছিলাম, 5 থেকে 10 পর্যন্ত পড়া দিয়েছিলাম, 5 নাম্বারটা পড়া হয়ে গেছে, 6 নাম্বারটা থেকে পড়েন। আর আমি একটু দৌড়াদৌড়ির কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই, মানে আপলোড দেওয়া হয়েছে বাট সিস্টেম করতে পারি নাই, দেখি আজকে রাত্রে থেকে শুরু করবো আশা করি। জি ধন্যবাদ স্যার। ওকে, তো ঠিক আছে সবাই, তাহলে আজকের মতো ভালো থাকেন। আজকের মতো না, সবসময়ের মতো ভালো থাকেন। জি স্যার। আর আশা করি ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং আমরা আরেকটা চমৎকার সময় কাটাবো। তবে একটু বলে রাখি, বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি খুবই ইম্পর্টেন্ট একটা বই। আমরা এই বইটা শুধু ধরে ধরে পড়বো, স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্যের পরিমাপ কাঠে কি, রোগ প্রবণতা কি, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত একটু বোঝার ব্যাপার আছে। তারপরে একটু আপনারা নিজেরাই পড়ে বুঝতে পারবেন। আমি এইটুক করে বুঝাই দিলে বাকিগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। স্যার ওটা কত পেজে আছে স্যার? কোনটা? ওই স্বাস্থ্য কাকে বলে? এই যে স্বাস্থ্যের সংজ্ঞা ও পরিমাপ, 19 নাম্বার পেজ। ও আচ্ছা এই চ্যাপ্টারটার পরে আছে। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে সবাই যাচ্ছি।
স্যার এই বইটার লেখক আচ্ছা, কে? আমি তো বই নেই নাই, যদি এই বইটা হচ্ছে প্রফেসর জর্জ ভিতলকাস। আর অনুবাদ করছেন, এটা ইংরেজি বই তো, ইংরেজি থেকে অনুবাদ করছেন হচ্ছে ডাক্তার ধীমান রায়। ওকে, তাহলে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, সবাই ভালো থাকেন। আশা করি আগামী ক্লাসে আবার সুন্দর একটা মুহূর্ত কাটবে, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আল্লাহ